জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে স্বাগত। আজকের ক্লাস, আজকে আমাদের চতুর্থ শ্রেণীর প্রশ্ন বিচিত্রার ক্লাস, গণিতের ক্লাস, থার্ড ইউনিট টেস্টের দ্বিতীয় স্কুলের সমাধান আমরা করব। ঠিক আছে, পুরো ক্লাস সুন্দর করে দেখতে থাকো। পরীক্ষাতে পুরো নম্বর পাওয়ার জন্য প্রশ্ন বিচিত্রা একটি গুরুত্বপূর্ণ বই। এই প্রশ্ন বিচিত্রা বইয়ের সমস্ত অঙ্কের সমাধান যদি তোমার সুন্দর করে করা হয়ে থাকে, তাহলে স্কুলের পরীক্ষাতে পুরো নম্বর তোমার মাস্ট। চলো, চলে আসছি প্রথম প্রশ্ন। সময় অতিবাহিত না করে দ্বিতীয় স্কুলের প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে শোনো। প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিত ভাবে সুন্দর করে আমরা শিখবো। দেখো প্রথম প্রশ্ন কি বলা রয়েছে। প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে, দেখো, একটি লুডুর ছক্কার তল সংখ্যা জানতে চেয়েছে। তাহলে লুডুর ছক্কা কেমন করে আমাদের দেখতে হয়, এই হচ্ছে একটা লুডুর গুটি বা লুডুর ছক্কা বলে থাকি। ঠিক আছে, এই হচ্ছে লুডুর গুটি বা একটা আমরা কি বলে থাকি, লুডুর ছক্কা। আমরা দেখে থাকি প্রত্যেকেই কম বেশি তোমরা লুডু খেলেছো। একটা ফাইল থাকে, এইরকম একটা করে গুটি থাকে, সেই তার 6টা তল থাকে। 6টা তলে এইরকম করে লেখা থাকে। ওপরে গিয়ে আমরা এরকম পুট বলি, একদিকে দুরি বলি, তারপরে তেরি বলি, 3টা বিন্দু যেদিকে থাকে, 4টা বিন্দু একদিকে থাকে, 5টা বিন্দু একদিকে থাকে, আর একটা তলে থাকে 6টা বিন্দু থাকে। তাহলে এইরকম 6টা তল থাকে। সেই 6টা তলে 6টা আলাদা আলাদা বিন্দু দিয়ে প্রকাশ করা থাকে কোনটা কি। ঠিক আছে, তাহলে একটা লুডুর ছক্কা, এর নাম কি? এর নাম হচ্ছে, স্পেশাল নাম হচ্ছে কি, ঘনক। এর কতগুলো তল থাকে আমাদের জানতে চেয়েছে তল সংখ্যা। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 6টি। তাহলে লুডুর ছক্কা অর্থাৎ ঘনকের কতগুলো তল? 6টা তল। সুন্দর করে মনে রাখবে। নেক্সট চলে আসছি। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে কি বলে? তাকে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ। কি বলে না, যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান হবে তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। এই হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি। 3টেই আলাদা হলে তাকে আমরা বিষমবাহু বলে থাকি। তাহলে 3টা, এটাও 5, এটাও 5, এটাও 5, এটা 6, এটা 6, এটা 6, 3টাই সমান হলে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। নেক্সট, ড্যাশ সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটিই নয়। তাহলে আমরা জানি প্রত্যেকেই, যখন আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা শিখেছি, প্রথম আমাদের যে সংখ্যাটা হয়, প্রথম সংখ্যাটা হয় আমাদের 1। এই সংখ্যাটা মৌলিকও নয় এবং যৌগিকও নয়। 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেন না, মৌলিকের সংখ্যা কি বলে? যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যৌগিক সংখ্যা কাদেরকে বলে? যাদের 2-এর বেশি উৎপাদক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। তুমি যদি 1-এর গুণনীয়ক বা উৎপাদক বের করো, শুধু একই বেরোবে। তাহলে এটা মৌলিক সংখ্যার সংজ্ঞাও মানছে না, যৌগিক সংখ্যার সংজ্ঞাও মানছে না। কেন না, মৌলিক সংখ্যা বলে যার কেবলমাত্র দুটো উৎপাদক থাকবে। এর তো একটা, তাহলে মৌলিক সংখ্যা কেউ সিদ্ধ করছে না। যৌগিক সংখ্যা বলে তার 2-এর বেশি উৎপাদক থাকবে, এর তো একটাই উৎপাদক। তাহলে এই মৌলিক সংখ্যার সংজ্ঞা কেউ মানছে না, যৌগিক সংখ্যার সংজ্ঞা কেউ মানছে না। তাই একে আমরা কি বলবো? এক সংখ্যাটা মৌলিকও নয়, যৌগিকও নয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন কি বলেছে। রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কি দেখাবে? তোমরা জানো দু ধরনের ঘড়ি, একটা হয় 12 ঘন্টার ঘড়ি আর একটা হয় 24 ঘন্টার ঘড়ি। আমাদের বাড়িতে যে ধরনের ঘড়িগুলো আমরা ব্যবহার করি, যে ঘড়িগুলো থেকে আমরা সময় দেখি, সময় নির্ণয় করি, সেটা হচ্ছে 12 ঘন্টার ঘড়ি। সুন্দর করে এখন চলছে, দুপুর 12টা বাজবে, ঠিক তারপর থেকে আবার 1টা 2টো 3টে 4টা করে শুরু হয়ে যাবে। আর এক ধরনের ঘড়ি হয় 24 ঘন্টার ঘড়ি, যেখানে 12টার পর একটা না দেখিয়ে দেখাবে 12টার পর 13টা, 13টার পর 14টা, 14টার পরে 15টা। তাহলে যখনই 12টা বেরিয়ে যাবে, এই যে দেখো রাত 10টা, রাত 10টা মানে কি দুপুর 12টার পরে। তাহলে দুপুর 12টার পরের সমস্ত সময়কে 24 ঘন্টার ঘড়িতে দেখাতে বললে তুমি কি করবে? 12র সঙ্গে যোগ করে দেবে। তাহলে সকাল 10টা বললে সেটা 24 ঘন্টার ঘড়িতে সকাল 10টাই দেখাবে। যখন দুপুর 12টা পেরিয়ে যাবে তখনই পার্থক্য আসবে। তাহলে রাত 10টাকে কত দেখাবে? 10-এর সঙ্গে তুমি সুন্দর করে 12 ঘন্টা যোগ করে দেবে। তুমি উত্তর পেয়ে যাবে কটা? 22টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 24 ঘন্টার ঘড়িতে কটা দেখাবে? 22টা দেখাবে। 24 ঘন্টার ঘড়িতে দেখাবে, এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি নেক্সট প্রশ্ন কি বলেছে। ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম কি? এই দেখো সুন্দর করে আমি যদি অঙ্কন করে নিই, একটা ইটের মতো, ইট আমাদের এইরকম করে দেখতে হয়। ঠিক আছে, এইরকম করে দেখতে হয়। তাহলে দেখো আগে একটা করেছিলাম লুডুর গুটি, এখনো সেই রকম দেখতে করেছি, কিন্তু পার্থক্যটা হচ্ছে তোমরা যদি লুডুর গুটি দেখো, লুডুর ছক্কাটাকে যদি দেখো, তাহলে তোমরা খেয়াল করবে তার প্রত্যেকটা তলই সমান দেখতে হয়, কোনোটা বড় কোনোটা ছোট নয়, কিন্তু
প্রত্যেকটা তলই একই রকম দেখতে হয়। আর ইট যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে ইটকে এইরকম একটু দেখতে হয়। আরো যদি আমি ভালো করে আরো যদি একটু লম্বা করে অঙ্কন করি তাহলে ইটকে আমাদের এইরকম করে দেখতে হয়। ঠিক আছে, তাহলে এইটাকে আমাদের কি বলে, এইটাকে আমাদের আয়ত ঘন বলে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুলো আলাদা একই হলে সেটাকে আমরা ঘনক বলবো, যেমন হচ্ছে লুডোর ছক্কা। আর যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুলো আলাদা হবে, ইটকে দেখতে এইরকম হয়, একে কি বলে, একে আমাদের বলে আয়ত ঘন, ইংরেজিতে বলে কিউবয়েড। ঠিক আছে, আয়ত ঘন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হলে তাকে আমরা আয়ত ঘন বলবো। ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম কি, আয়ত ঘন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে কার কাজ হয়? তাহলে আমরা কি নিয়মটা জানি বলতো, আমরা যখনই কোনো সরল করি, সে যে পদ্ধতিতে সেই সরলটা সমাধান করি সেই পদ্ধতির নাম হচ্ছে বদমাস পদ্ধতি, BODMAS। বি এর মানে হচ্ছে বন্ধনী। তাহলে এখানে বলেছে কোনো বন্ধনী যদি না থাকে, তাহলে বন্ধনী যদি না থাকে তাহলে তারপরে কি আছে, ও মানে কি অফ মানে কি এর কাজ। তাহলে বন্ধনী না থাকলে কার কাজ হবে, বন্ধনী না থাকলে এর কাজ, এর কাজ হবে। ঠিক আছে, তাহলে বি যদি, বি মানে কি ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বন্ধনী, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, তাহলে বি যদি না থাকে তাই আমি বি কে বাদ দিয়ে দিলাম, তাহলে বি এর পরে কি আছে, ও আছে, তাহলে এরপরে তাহলে ওর কাজ হবে অফ, অর্থাৎ এর কাজ হবে। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে এর কাজ হবে। চলো নেক্সট, 9 জোড়া একটি কলম মানে কতগুলো? তাহলে আমরা গুরুজি প্রত্যেকেই জানি এক জোড়া মানে কতগুলো, আমরা প্রত্যেকেই জানি এক জোড়া মানে দুটি, তাই তো? তাহলে এখানে ক জোড়া আছে, 9 জোড়া, তাহলে 9 জোড়া মানে কত হয়ে যাবে, 9 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 18টি, সঙ্গে আরো একটা বলেছে, তাহলে 18 এর সঙ্গে 1 যোগ করে দাও, তুমি উত্তর পেয়ে যাবে 19টি, সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9 জোড়া একটা, তাহলে 9 জোড়া মানে 18টা, আর এই একটা নিলে মোট কতগুলো কলম হয়ে যাবে, 19টা কলম হয়ে যাবে। সুন্দর করে ক্লাসগুলো দেখতে থাকো, বুঝতে থাকো, কোথাও কিছু ডাউট হলে জানাবে। ক্লাসগুলো তোমার জন্য উপকৃত মনে হলে সুন্দর করে ক্লাসটাকে লাইক করবে, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে সমস্ত ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো বোর্ডকে, এটা কি বলেছে দেখো, ZAYBXCWD, এটা একটা সিরিজের অঙ্ক রয়েছে, শ্রেণীর অঙ্ক রয়েছে। লজিক গুলো পরপর করে খেয়াল কর কি রয়েছে দেখো, প্রথমে জেড থেকে ওয়াই হয়েছে, ওয়াই থেকে এক্স হয়েছে, এক্স থেকে ডব্লিউ হয়েছে। তাহলে পরপর করে কি বলছি না, ইংরেজি বর্ণমালায় যে অক্ষরগুলো রয়েছে সেগুলো পরপর পেছন থেকে দিকে আসছে। দেখো জেড এর একদম শেষে কে পড়ে, জেড, জেড এর আগে ওয়াই, ওয়াই এর আগে এক্স, এক্স এর আগে ডব্লিউ, তাহলে ডব্লিউ এর আগে আমাদের কি হয়ে যায়, ভি। শেষ থেকে পিছিয়ে পিছিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ডব্লিউ, জেড এর পরে ওয়াই, ওয়াই এর পরে এক্স, এক্স এর পরে ডব্লিউ, ডব্লিউ এর আগে কত পড়ে, ভি। আর পরের অক্ষরগুলো রয়েছে দেখো প্রথম থেকে গিয়েছে, এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে আমাদের কি হয়ে যাবে, ই হয়ে যাবে। তাহলে ভি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে প্রথম অক্ষরগুলো শেষ থেকে সামনের দিকে এগিয়ে আসবো, আর শেষের অক্ষরগুলো অর্থাৎ দ্বিতীয় অক্ষরগুলো প্রথম থেকে শেষের দিকে পিছিয়ে পিছিয়ে যাব। ভি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী, আমার বয়স একের দাগ কমপ্লিটলি হয়ে গেল, চলে এলাম পরবর্তী দাগে। আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক বলেছে, দিদির বয়সটা 18 বছর দেওয়া আছে। তাহলে আমরা যদি কারোর অর্ধেক বের করতে চাই সর্বদা আমরা কি করি গো, 2 দিয়ে ভাগ করি। অর্ধেক মানে কি, যে কোনো কিছু একটাকে 2 ভাগ করে দেওয়া, 2 ভাগ। এই দেখো তাহলে দিদির অর্ধেক বলেছে, তাহলে দিদির বয়সকে 2 ভাগ করে দেবো। তোমাকে ভাগ করে জানতে চাইনি, শুধু এই রকমই উত্তরটা জানতে চেয়েছে। দেখো দুটো অপশন দেওয়া রয়েছে, তাহলে আমার বয়সটা বের করার জন্য 18 সঙ্গে 2 গুণ করব না 18 কে 2 দিয়ে ভাগ করব? আমরা সুন্দর করে 18 কে 2 দিয়ে ভাগ করব। হয়েছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের থেকে বেশি হবে? সহজ প্রশ্ন। 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের থেকে অবশ্যই বেশি হবে, কারণ 8 প্যাকেট 3 প্যাকেটের থেকে বেশি, তাহলে 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেটের থেকে বেশি হবে। নেক্সট, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণনীয়ক কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কারণ পরস্পর মৌলিক সংখ্যা আমাদেরকে মৌলিক সংখ্যা আমরা কাদেরকে বলি না, যারা কেবলমাত্র 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যেকটা মৌলিক সংখ্যা 1 দিয়ে ভাগ যাবেই। তাহলে গুণনীয়ক কাদেরকে বলা হচ্ছে, সাধারণ গুণনীয়ক। আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, ধরো সাপোজ আমি 13 নিলাম আর 17 নিলাম, দুটো মৌলিক সংখ্যা, তাহলে 1 ও 13 কত কত দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ যাবে।
17 কত কত দিয়ে ভাগ যাবে, 1 আর 17 দিয়ে ভাগ যাবে। সাধারণ গুণনীয়ক কথার অর্থ কি, যেই গুণনীয়কটা উভয়ের মধ্যে আছে তাদেরকে বলা হয় সাধারণ, ইংরেজিতে বলে কমন। আমরা অনেকে বলি না যে এদের দুজনের একটা কমন জিনিস হচ্ছে এরা ভালো গান গাইতে পারে, এরা ভালো ছবি আঁকতে পারে। তাহলে যে জিনিসটা দুজনই পারে, যে জিনিসটা দুজনের মধ্যেই আছে, তাকেই আমরা ইংরেজিতে কমন বলি, বাংলায় সাধারণ বলা হয়। তাহলে সাধারণ গুণনীয়ক যে জিনিসটা দুজনের মধ্যে আছে, এক দুজনের মধ্যেই রয়েছে, তাহলে এক হচ্ছে ওদের সাধারণ গুণনীয়ক হয়ে যাবে, যেটা আমাদের প্রথমে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। রসগোল্লার আকার কিসের মতো? ঠিক আছে, রসগোল্লার আকার কিসের মতো? রসগোল্লা দেখতে কেমন করে হয়? গোলাকার, এইরকম করে রসগোল্লা দেখতে হয়। আমি যদি তোমাদেরকে একদম শেপ দিয়ে বোঝাই, এই যে এইরকম করে গোল করে আমাদের রসগোল্লা দেখতে হয়। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গোলক। তোমাদেরকে ইতিপূর্বে ঘনক শেখালাম, একদম প্রথম অঙ্কে লুডোর গুটি, লুডোর ছক্কা, সেটা কিসের উদাহরণ? ঘনকের উদাহরণ। আর রসগোল্লা মানে এরকম গোলাকার দেখতে হয়, সেটা হচ্ছে কি গোলকের উদাহরণ। নেক্সট প্রশ্নে চলে আসছি। যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে সেই সংখ্যাটি 2, 5, 10 দ্বারা ভাগ যাবে না শুধু 10 দিয়ে ভাগ যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2, 5, 10। তোমরা 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে বিভাজ্যতা নিয়মাবলী শিখেছো। 2 দিয়ে বিভাজ্যতা নিয়মাবলী কি বলে? যারা জোড় সংখ্যা, অর্থাৎ যাদের শেষে শূন্য থাকে সেটাও তো জোড়, তাহলে যার শেষে শূন্য আছে সে 2 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে বিভাজ্যতা নিয়মাবলী কি বলে? না যার শেষে 0 আর 5 থাকে তারা 5 দিয়ে ভাগ চলে যায়, অর্থাৎ শেষে 0 থাকা মানে 5 দিয়েও ভাগ যাবে। 10 দিয়ে বিভাজ্যতা নিয়মাবলী কি বলে? যার শেষে 0 থাকবে, অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলোর শেষে 0 থাকবে তারা 2 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে। অপশন দ্বিতীয়তে বলেছে শুধু 10 দিয়ে ভাগ যাবে না, 2, 5, 10 দিয়ে ভাগ যাবে। প্রথম অপশনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন। 1 এর থেকে ছোট ভগ্নাংশ, ভালো করে খেয়াল করো, 17/11 এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি ইমপ্রপার ফ্র্যাকশন, অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। এবং পরবর্তীতে রয়েছে কি 11/17, এটাকে আমরা বলি প্রপার ফ্র্যাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা বলি প্রপার ফ্র্যাকশন অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ। কি জানি আমরা? না আমরা জানি নিউমেরেটর এবং ডিনোমিনেটর, লব এবং হর, যখন লব বড় হর ছোট হবে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, লব ছোট হর বড় হলে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর সর্বদা মনে রাখবে প্রকৃত ভগ্নাংশের মান 1 থেকে ছোট হয়, যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1 থেকে ছোট আসবে। একে তুমি ভাগ করবে, ভাগ করলে দেখবে 0 কিছু একটা আসবে, হয়েছে? সুন্দর করে মনে রাখবে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1 থেকে ছোট হয়, আর অপ্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1 থেকে বড় হয়। তাহলে এখানে জানতে চেয়েছে 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট কোনটা? যেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা? 11/17, এটা আমাদের 1 থেকে ছোট হবে। ঠিক আছে, 1 থেকে ছোট হবে। বোঝা যদি না যায় আমি আরো ভালোভাবে বোঝাচ্ছি। ধরো 11/17, আমি যদি এটাকে 17/17 লিখি, তখন আর 17 আর 17 কেটে কত হয় বলতো? 1 হয়। তাহলে 17/17 লিখলে তার মান 1 হয়। এখানে তো 17/17 নেই, 11/17 আছে। তাহলে এই যে সংখ্যাটা এটা এর থেকে কম হবে, কারণ আমরা জানি 17/17 লিখলে তার মান 1 হয়, 17 কে 17 দিয়ে ভাগ করলে 1 হয়। কিন্তু এখানে কত আছে? 11/17, তাহলে 17 থেকে কম আছে, তাহলে এর থেকে এটা ছোট, মানে এটা 1 থেকেও ছোট হবে। বোঝা গেছে? চলে আসছে পরবর্তী প্রশ্নে। যমজ মৌলিক সংখ্যা কাদের বলে? একটা উদাহরণ দিতে বলেছে। যমজ মৌলিক সংখ্যা আমি এখানে লিখছি না, মুখে বলছি, সুন্দর করে শুনে নাও। কি বলে? দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে তাদেরকে যমজ মৌলিক বলে। তাহলে শর্ত কি? দুটোকে মৌলিক হতে হবে এবং তাদের বিয়োগফলকে 2 হতে হবে। দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে সংখ্যা দুটিকে যমজ মৌলিক বলে। তাহলে যদি উদাহরণ দিই আমরা কি বলতে পারি? 3 আর 5। আরো উদাহরণ নিতে পারো 5 আর 7। আরো উদাহরণ নিতে পারো 11, 13, এরকম আরো উদাহরণ নেওয়া যেতে পারে। আমাদের একটা বলেছে তুমি যে কোনো একটা লিখবে। দেখো এদেরকে বিয়োগ করলে 2 আসে, এদেরকে বিয়োগ করলে 2 আসে, এদেরকে বিয়োগ করলে 2 আসে। তাহলে সংখ্যা দুটোকে মৌলিক হতে হবে এবং তাদের বিয়োগফল 2 হতে হবে, তবেই তাদেরকে যমজ মৌলিক বলবো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। প্রদত্ত চিত্রের পরিসীমা বের করতে বলেছে। গত ক্লাসেও শিখেছি পরিসীমা কি? যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা বললে কি করতে হয়? তার প্রত্যেকটা ধারকে যোগ করতে হয়। তাহলে এখানে আমরা যোগ করব 18, এরপরে আমাদের আসবে 22, এরপরে 2, তারপরে 6,
এরপরে 12 এবং এরপরে 6, যতগুলো ধার আছে প্রত্যেকটাকে যোগ করবো। 8 2 10, 10 2 12, 12 6 18 দিয়ে 20, 6 26, 6 হাতে 2, 3 2 5। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 56 মিটার। যখনই পরিসীমা বের করতে বলবে, যতগুলো ধার রয়েছে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্যকে যোগ করে দেবে, দিলে তুমি পরিসীমা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে বলেছে কতকে? 105 18কে। সুন্দর করে শিখে নাও কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হয়। এটাকে গুণ করতে বলেছে, 105কে ভাঙো, আমি একদম ডান দিকে দেখাচ্ছি, এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে হচ্ছে 3 দাও, 3 3 9, 1 নামলো 15, 3 5 15, আর 3 যাবে না, 5 দিলে 5 7 15। তাহলে 105কে যদি আমরা ভাঙি কত আসবে? 3 আসবে, 5 আসবে এবং 7 আসবে। সেই সঙ্গে যদি তুমি 18কে ভাঙো কত আসবে? 18কে যদি তুমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো পাবে 2 9 18, 3 3 18। তাহলে 18কে ভেঙে কত এসছে? 2 এসছে, 3 এসছে আর 3 এসছে। ঠিক আছে, এবারে এইগুলোকে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। 3 5 7 2 3 3 সুন্দর করে গুণ করতে হবে। এক জায়গাতে লিখে দাও 3 5 7 2 3 এবং 3। এটাকে গুণ দাও, কত হবে? 5 আর 2 গুণ করলে 10, 10 3 30, 30 3 90, 27, 27 7 এটা আমাদের গুণ এলো। তাহলে 5 3 15 দিয়ে 30, 30 30 270, 270 আর 7 গুণ করলে 1890 আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। বোঝা গেছে? তাহলে ওই সংখ্যাগুলোকে প্রথমে মৌলিক উৎপাদকে ভেঙে নেবে। এই যে দেখো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো, তাহলে ওই সংখ্যাগুলোকে প্রথমে এইভাবে বিশ্লেষণ করার পরে ওইগুলোকে গুণ করব, উত্তর পেয়ে যাবে 1890। চলো পরবর্তী প্রশ্ন আমাদের কত বলা রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন, 4 কিগ্রা 23 গ্রাম সমান কত গ্রাম বলেছে। দেখো গুরুজি, এটা তো আমাদের গ্রাম হয়েই আছে, তাহলে ওকে আর কিছু করার দরকার নেই। আমি টাকাকে টাকা করব কিভাবে? টাকা তো অলরেডি টাকাই হয়েই আছে, ওকে আর কিছু করা লাগবে না। গ্রাম তো গ্রাম হয়েই আছে, ওকে আর কিছু করা লাগবে না। কিলোগ্রামটাকে গ্রাম করে নেব। কিলোগ্রামকে গ্রাম করতে হলে আমাদের কি করতে হয়? আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান কি হয়? 1000 গ্রাম। ঠিক আছে, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অর্থাৎ কিলোগ্রামকে গ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। তোমরা সেই ছকটা নিশ্চয়ই জানো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। চলো তাহলে কিলোগ্রাম সমান, অর্থাৎ 4 কিলোগ্রাম সমান আমাদের কত হয়ে যাবে? 4কে 1000 দিয়ে গুণ করে দেব, তাহলে কত পেয়ে যাবে বলো তো? 4000 গ্রাম। এই যে 4000 গ্রাম এলো, আর প্রশ্নে আমাদের 23 গ্রাম আগে থেকে হয়েছিল, এই দুজনকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে 4 কিলোগ্রাম সমান 4000 গ্রাম, আর 23 গ্রাম তো আগে থেকে ছিল, যোগ করলে তুমি উত্তর পেয়ে যাবে 4023 গ্রাম। সুন্দর করে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, 4023 গ্রাম সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, আমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1832টি ছোটদের গল্পের বই, 807টি উপন্যাসের বই এবং 398টি কবিতার বই কেনা হয়েছে। মোট কতগুলো বই? সহজ প্রশ্ন, যোগ করে দেব 1832, 807 এবং হচ্ছে 398। ক্লাসগুলো সুন্দর করে বারবার রিপিট দেখতে হবে, রিভাইজ করতে হবে এবং লাইক তো বানতা হ্যাঁ। চলো, 8 2 10, 10 7 17, 7 হাতে 1, 9 4 13, 3 হাতে 1, 8 8 16 কে 17 3 20 0 হাতে 2। উত্তর আমাদের হয়ে যাবে 3037টি বই আমাদের কেনা হয়েছে। ঠিক আছে, কতগুলো বই আমাদের কেনা হয়েছে? 3037, 1832, 807 এবং 398, 3037টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরকম করে ভাষা লিখে দিতে হবে তারপরে। অতএব মোট বইয়ের সংখ্যা, মোট বই কেনা হয়েছে 3037টি। নেক্সট প্রশ্ন পরবর্তীতে, একটি কমলা লেবুর দাম 12 টাকা, তাহলে 8টা কমলা লেবুর দাম কত? সুন্দর করে এরকম লিখবে, একটি কমলা লেবুর দাম 8 টাকা। 8 টাকা না 12 টাকা? 12 টাকা। তাহলে 8টি কমলা লেবুর দাম আমাদের কত হয়ে যাবে? 12কে 8 দিয়ে গুণ করে দেব। 12কে 8 দিয়ে গুণ করলে তুমি কত পেয়ে যাবে? 96 টাকা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে,
একটার দাম 12 টাকা হলে 8টার দাম আমাদের কত হয়ে যাবে? 96 টাকা। নেক্সট, রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ কিনেছেন, বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন হিসাব করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। তাহলে দেখো সুন্দর করে, সপ্তাহে গত 3 সপ্তাহ, তাহলে 3 সপ্তাহ মানে কতদিন? 3 সপ্তাহ মানে কতদিন? আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান 3 কে 7 দিয়ে গুণ করলে 7 3 21 দিন হয়েছে, 21 দিন। এবারে সে জানতে চেয়েছে কতগুলো খবরের কাগজ বিলি করেছে? 4515টা। তাহলে একদিনে কতগুলো বিক্রি করেছে? একদিনে কতগুলো বিক্রি করেছে? মোট এতগুলো বিলি করেছে কতদিনে? 21 দিনে। তাহলে একদিনে কতগুলো বিক্রি করেছে? আমরা কি করব? 4515কে 21 দিয়ে ভাগ দিয়ে দেব। এই পাখিরা ডিস্টার্ব করছে, পাখিগুলো। 4515কে কি করব? 21 দিয়ে ভাগ করব। এই যে ভাগটা তোমাকে কিসের সাহায্যে করতে হবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করতে হবে। কি করবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করতে হবে। কিভাবে? দেখো সুন্দর করে, 4515কে রেখে দেবে, এটা কিছু ভাঙার দরকার নেই। 21টাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। ঠিক আছে, 21কে ভাঙলে আমাদের কত হয়ে যাবে? 3 আর 7। 21কে ভাঙলে আমাদের কত হয়ে যাবে? 3 আর 7 হয়ে যাবে, 3 7 21। এবারে একটা একটাকে ভাগ দাও। প্রথমে একটা দিয়ে ভাগ দেব, 4515কে কত দিয়ে ভাগ দেব? আমরা 3 দিয়ে ভাগ দেব। বাকি কত পড়ে থাকবে? 7 পড়ে থাকবে। তাহলে প্রথমে 3 দিয়ে ভাগ করব, তারপরে 7 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 3 একে 3, 1 নামলো 15, 3 5 15, 3 5 15। তাকে আবার 7 দিয়ে ভাগ করব। 7 একে 7 হয়েছে, 7 2 14, 7 2 14, 1 নামলো 10, 7 একে 7, 7 5 35। তাহলে 215টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এইভাবে তোমরা ভাগ করবে। 21কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবে, নেয়ার পরে প্রথমে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা পাবে তাকে আবার 7 দিয়ে ভাগ করবে, 215টি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, পরবর্তী, 7টি বেঞ্চে ছেলে মেয়ে আছে 42 জন, তাহলে একটি বেঞ্চে কত হবে? তাহলে 7টি বেঞ্চে ছেলে মেয়ের সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা 42 জন আমাদের জানতে চেয়েছে। তাহলে একটি বেঞ্চে কত থাকবে? কম থাকবে। তাহলে আমরা কি করব? 42কে 7 দিয়ে ভাগ করে দেব, উত্তর আমরা পেয়ে যাব 6 জন। ঠিক আছে, 7টা বেঞ্চে যদি 42 জন থাকে, একটি বেঞ্চে 7 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 6 জন। চলো নেক্সট, সরল করতে বলেছে। দেখো আমরা ওই সরলের নিয়ম জানি, বদমাস নিয়ম। প্রথমে হবে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে প্রথমে ভাগ করো, 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 8, আর 8 10 যোগ করলে এটা হবে। এই জায়গাটাতে প্রচুর ছেলে মেয়ে ভুল করবে। বারবার যখনই এই রকম সিচুয়েশন, আমি বারবার করে বলি এই কথাটা, এখানে অনেক ছেলে মেয়ে ভুল করবে যারা জিনিসটা জানে না। কি করে দেবে তারা? যোগ হয়, তাহলে এই দুটোকে যোগ করে দেবে 10 আর 2, এখানেই ভুল হয়ে গেল। যোগ মানে কি? যোগ চিহ্নের সংখ্যাগুলোকে যোগ করতে হবে। 8 এর আগে কিছু চিহ্ন নেই মানে যোগ চিহ্ন, 2 এর আগে যোগ চিহ্ন আছে, এই দুজনকে যোগ করব, সেখান থেকে বিয়োগ চিহ্নের সংখ্যাটাকে বিয়োগ করব। ভালো করে বুঝে নাও। তাহলে যখন যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন থাকবে, যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আলাদা যোগ করবে, সেখান থেকে বিয়োগ চিহ্নের সংখ্যাগুলোকে বাদ দেবে। তাহলে 8 আর 2 যোগ করলে 10, 10 থেকে 10 বাদ দিয়ে দিলে আমাদের কত হয়ে যাবে? 0। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে? আচ্ছা, এটা তো যাই হোক, 0 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, পরবর্তী 26 দাগ। আবার একটা সরল রয়েছে, সিম্পল। 61কে 6 দিয়ে ভাগ দিতে বলেছে, 61কে বিয়োগ করতে বলেছে। 61 থেকে 6 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 55। 55কে 11 দিয়ে ভাগ দেব, যা আসবে তার সঙ্গে 3 গুণ করব। 55কে 11 দিয়ে ভাগ করলে 5, 5 এর সঙ্গে 3 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 15। সিম্পল, কিচ্ছু নেই। চলো শেষ অঙ্ক। তাহলে দ্বিতীয় স্কুল আমাদের কি চলছে? দ্বিতীয় স্কুল চলছে। এই দ্বিতীয় স্কুলের শেষ প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? স্কেল ও পেন্সিল, তোমরা একদম সুন্দর করে এক জায়গায় সবকিছু পেয়ে যাবে। দেখবে ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশনে সুন্দর করে প্লেলিস্ট দেওয়া আছে, সেটাতে ক্লিক করলে তোমার টোটাল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত স্কুলগুলো চলে আসবে। 1 2 এরপরে 3 4 5 6 যত স্কুল করাবো সব ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? শুরুতেই বলেছি একটা অঙ্ক বোঝানোর সময় যে চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান তাদেরকে বিষমবাহু ত্রিভুজ বলবো।
আবার একবার ভাষাটা বলছি, কারণ এখানে সংজ্ঞা লিখতে বলেছে। কাকে বলে, কি লিখবো, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। হয়েছে। চলো, আমাদেরকে কি বের করতে বলেছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকো। তাহলে তুমি সুন্দর করে কি করবে আঁকবে, আমি শিখে দিচ্ছি, দেখো পদ্ধতিটা। তুমি এইরকম করে নিজের হাতের আইডিয়া করে তুমি কি করে দেবে, তিনটা সরলরেখা এইরকম অঙ্কন করে দেবে। ঠিক আছে, এই একটা সরলরেখা অঙ্কন করলাম, হয়েছে। এইরকম একটা সরলরেখা অঙ্কন করলাম, এই একটা সরলরেখা অঙ্কন করলাম। তাহলে দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা। তোমার একটা নিচে আইডিয়া মতো করে, যে এটা এত বড় টেনেছি, এর থেকে একটু বড় টানবো, এর থেকে আর একটু ছোট টানবো, এইরকম করে তিনটার দৈর্ঘ্য যেন আলাদা হয়। দিয়ে তুমি সুন্দর করে কি করলে, এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করে নিলে স্কেল ও পেন্সিলের সাহায্যে। আঁকার পরে কি করতে বলেছে, বাহুগুলির দৈর্ঘ্য মেপে লিখতে বলেছে। এবারে তোমাদের যে স্কেল হয় সেই স্কেলটা নেবে, স্কেলটা নিয়ে এইরকম করে কি এর দৈর্ঘ্য মাপবে। আমি যদি তোমাদেরকে স্কেল দিয়ে দৈর্ঘ্য মেপে দেখাই, এই যে দেখো এটা হচ্ছে একটা স্কেল, ঠিক আছে। তাহলে এই যে সুন্দর করে দেখো, এই কোথায় বসাবো, এই হচ্ছে তুমি স্কেলটা জিরোতে বসাবে। জিরোতে বসিয়ে আমি যদি একে উপরের দিকে যদি নিয়ে যাই, তাহলে এটার দৈর্ঘ্য আমি কত পেলাম বলো তো, এই যে জিরো থেকে কততে পেলাম দেখো, এই যে 7-এ পেলাম। তাহলে এটার দৈর্ঘ্য আমাদের কত হয়ে যাবে, এটার দৈর্ঘ্য আমাদের 7 হয়ে যাবে। আমি যদি নিচেরটা মাপতে যাই, তাহলে সুন্দর করে তুমি কি করবে, স্কেলটাকে নিচের দিকে এইরকম করে সোজা করে বসাবে, স্কেলটাকে সুন্দর করে নিচের দিকে বসাবে। এটা কত পাচ্ছি দেখো, এটা 11 থেকে একটু কম পাচ্ছি। যত হচ্ছে তুমি সেটাই লিখবে। এটা মাপলে ধরো 10.8 হচ্ছে, তাহলে 10.8 লিখবো, যেটা হয় সেটা লিখবো। তাহলে এটা 7 হয়ে গেল, এটা 10.8 হয়ে গেল। এবার তুমি যদি এই ওপরেরটাকে মাপতে চাও, তাহলে কত আসবে দেখো, ওপরেরটাকে যদি তুমি মাপতে চাও, উপরেরটা কত আসবে দেখো, এই 9-এর থেকে 1 বেশি, তাহলে 9 আমাদের 1 হয়ে গেল। দেখো তিনটার দৈর্ঘ্য আলাদা, এটা 7, এটা 10.8, এটা 9.1। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্যই আমাদের অসমান হলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তোমাকে এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করার পরে এরকম নাম লিখে দেবে, ক, এখানে লিখবে খ, এখানে লিখবে গ। এটা ত্রিভুজের নাম হয়ে গেল ক খ গ ত্রিভুজ। এবারে এইরকম সুন্দর করে এখানে পরিমাপ লিখে দেবে, এটা হচ্ছে 7 একক দিয়ে দেবে, এখানে লিখে দেবে এটা 10.8 একক, আর এখানে এটা লিখে দেবে 9.1 একক, বা সেন্টিমিটার কথাটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ক খ গ ত্রিভুজ। এগুলোকে সেমি কথাটাও লিখতে হবে পারো, কারণ স্কেলে যে আমাদের ওই মাপগুলো থাকে ওগুলো হচ্ছে সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে এইরকম নিজের আইডিয়া করে সুন্দর করে বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে, যেখানে তিনটা বাহুর দৈর্ঘ্য অসমান, একটু বড় ছোট হলেও হবে। মোট তিনটা যেন সমান না হয়, দুটো যেন সমান না হয়, তিনটেই যেন আলাদা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আর আপাতত এখানে প্রশ্ন নেই, আবার দেখা হবে পরবর্তী স্কুল 3-এ। তো সুন্দর করে প্র্যাকটিস করো। আজকের ক্লাস এখানে শেষ করছি। জয় হিন্দ।